ওয়ালাইকুম আসসালাম। রেকর্ডিং হচ্ছে না? কি রেকর্ডিং শুরু হয়েছে? আচ্ছা, এটা হলো উষা, অকুপেশনাল সেফটি হেলথ এন্ড এডমিনিস্ট্রেশন, 30 আওয়ার্স কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ট্রেনিং। এই কোর্সটার সাথে পৃথিবীর সবাই পরিচিত আছে। এটা হইলো যেমন আমাদের ঢাকা বোর্ড আছে, রাজশাহী বোর্ড আছে, এটার বোর্ড হইলো ইন্টারন্যাশনাল বোর্ড অফ সেফটি প্রফেশনাল। অনেক দামি একটা কোর্স। আর এখানে অনেক কিছু আছে শিকার বোঝার। তো আমরা এটা আলোচনা করব, শিকার চেষ্টা করবো আর কি। তাইলে এই উষা কোর্সটা করে আমরা কি শিখতে পারবো? এই উষা কোর্সটা করে আমরা কিভাবে ফার্স্ট এড দিতে হয় এটা শিখতে পারবো। এই উষা কোর্সটা করে আমরা কি শিখতে পারবো? এই যে এখানে দেখেন লিফটিং হচ্ছে, লিফটিং এন্ড রিগিং শিখতে পারবো, ক্রেন শিফটি শিখতে পারবো, ক্রেনের যে চেকলিস্ট আছে এটা শিখতে পারবো। আবার বাঁধতে গিয়ে ওই যে টুলস এন্ড ট্যাকেলস যেগুলো দিয়ে বাঁধে ওটারে লিফটিং গিয়ার বলে, এগুলো শিখতে পারবো। তো এই জিনিসগুলো শিখতে পারবো। ফায়ার সেফটি শিখতে পারবো, ওয়ার্ক এন্ড হাইট সেফটি শিখতে পারবো, তারপর স্ক্যাফোল্ডিং শিখতে পারবো, পাওয়ার টুল শিখতে পারবো, ম্যানুয়াল হ্যান্ডলিং শিখতে পারবো, রেডিয়েশন শিখতে পারবো, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট শিখতে পারবো, রিস্ক অ্যাসেসমেন্ট শিখতে পারবো, জব সেফটি অ্যানালাইসিস শিখতে পারবো, পারমিট টু ওয়ার্ক শিখতে পারবো, লোড শার্ট শিখতে পারবো, কেমিক্যাল সেফটি শিখতে পারবো। তো এখানে অনেক শিকার আছে, বোঝার আছে। তো আমরা ক্লাস শুরু করলাম আর কি। ঠিক আছে, এই জিনিসগুলো শিখতে পারবো। এখানে বলছে হইলো, ওদের ভাই আমাকে শোনা যায়? একটু বলেন, আমি শুরু করবো, হ্যাঁ? আর জিজ্ঞেস করবো না। জি, শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে হলো উষা, অকুপেশনাল সেফটি হেলথ এডমিনিস্ট্রেশন। অকুপেশন দিয়ে মানে কাজ বোঝায়, যেমন আপনি সিভিল ইঞ্জিনিয়ার হইতে পারেন, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হইতে পারেন, সেফটি ইঞ্জিনিয়ার হইতে পারেন, ব্যাংকম্যান হইতে পারেন, রিগারম্যান হইতে পারেন। যে যার যার একটা পেশা, এটা এটা বোঝায়। সেফটিটা আমরা অলরেডি আলোচনা করছি, আমি যদি সংক্ষেপে বোঝেন, যেখানে নিরাপত্তা। হ্যাজার্ড হ্যাজার্ড এন্ড রিস্ক ফ্রি ওয়ার্ক প্লেস, এটা হলো সেফটি। আর হেলথ হলো যেখানে ইনজুরি নাই, হেলথ নাই, অ্যাক্সিডেন্ট নাই, এটা হলো হেলথ। কেউ কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, এডমিনিস্ট্রেশন কি? এডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলটা বুঝবেন। এখানে আমার কাজ করতে হলে কি করতে হবে? মেথড স্টেটমেন্ট থাকতে হবে, আমার কাজ করতে হলে রিসেটমেন্ট থাকতে হবে, আমার কাজ হইলে জব সেফটি থাকতে হবে, আমার কাজ করতে হলে পারমিট টু ওয়ার্ক থাকতে হবে, আমার কাজ করতে হলে কম্পিটেন্ট লোক থাকতে হবে, আমার কাজ করতে হলে লাইটিং থাকতে হবে, আমার কাজ করতে হলে হাউস কিপিং থাকতে হবে, আমার কাজ করতে হলে ভেন্টিলেশন সিস্টেম থাকতে হবে। এডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল নিয়ে কাজ করতে হবে। এখানে যে জিনিসটা বলছে, দিস প্রোগ্রাম ইজ দ্য বেস্ট ওয়ে লুক ফর এমপিসিএস স্টুডেন্ট এন্ড এমপ্লয়ার হু আর ওয়ান্ট টু গেট দ্য মোস্ট আউট অফ দেয়ার সেফটি ট্রেনিং এক্সপিরিয়েন্স। ইফ ইউ হ্যাভ এ career goals and passionate about the field and want to develop the skill, need to effectively manage safety in your workplace. This program provides benefit you need to succeed. এখানে বলতেছে এই কোর্সটা করে কেউ যদি কম্পিটেন্ট হইতে চায়, মানে সে কম্পিটেন্ট কে হবে? স্টুডেন্ট হইতে পারে অথবা মালিক পক্ষ হইতে পারে। হইতে চাইলে তার যদি নলেজ নিতে চায়, সে যদি স্কিল নিতে চায়, সে যদি ট্রেনিং নিতে চায়, সে যদি এক্সপিরিয়েন্স নিতে চায়, এই কোর্সটা করলে সে খুব কার্যকরিতার সহিত এই জিনিসটা পাবে। এই জিনিসটা বুঝেছি। আমাদের উষা যে 10টা জিনিস শিকার ব্যাপারে আহ, উৎসাহিত করে, সেটা হইলো এই যে উষার আবার একটা দিক আছে যেটা নিবুসে নাই, আউসে নাই। উষার যে আপনি যেমন ফল প্রোটেকশন, ওয়ার্ক ইন হাইড, এটা একটা রেফারেন্স আছে। যেমন হ্যাজার্ড কমিউনিকেশন, এটার একটা রেফারেন্স আছে। এটা কেমিক্যাল হ্যাজার্ড। স্ক্যাফোল্ডিং, এটার একটা রেফারেন্স আছে। রেসপিরেটরি প্রোটেকশন, এটার একটা রেফারেন্স আছে। পার ইন্ডাস্ট্রি ট্রাক, এটার একটা রেফারেন্স আছে। লক আউট এন্ড টেক আউট, এটার একটা রেফারেন্স আছে। ল্যাডার, এটার একটা রেফারেন্স আছে। সব কিছু রেফারেন্স আছে। তো এই উৎসার এটা একটা ভালো দিক। আর উৎসাহ পৃথিবীর মধ্যে একটাই হয়। তো এই কাজগুলোর সাথে যদি আমরা, এটা একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট, এই সার্টিফিকেটের সাথে যদি কাজ থাকে, তো ইনশাআল্লাহ আল্লাহ রিজিক থাকে, আল্লাহ খায়রুর রাজিকিন, আল্লাহ হলো উত্তম রিজিক দাতা। আপনি মানে সব জায়গায় সফলতার সাথে কাজ করতে হবে।
এখন আসা যাক আমরা ফল প্রোটেকশন বলতে কি বুঝি। ফল প্রোটেকশন বলতে ওয়ার্ক এন্ড হাইট কাজ করা বুঝে। তাহলে ওয়ার্ক এন্ড হাইট থেকে কি করতে পারে মানুষ করতে পারে, আর কি হতে পারে ম্যাটেরিয়াল করতে পারে। তাহলে আমরা এটা কি নিতে হবে, ফল প্রোটেকশন স্ক্যাফোল্ডিং এর উপর হয়। তাহলে আমার ওখানে গ্রিন ট্যাগ দেখতে হবে, যাওয়ার রাস্তা আছে কিনা, টপ রিল আছে কিনা, মিড রিল আছে কিনা, টো বোর্ড আছে কিনা, ফুল বোর্ডে 100 কিনা, 100% টাই অ্যাপ করছে কিনা। আবার একটা লেডার থাকে যেটা একদম ভার্টিক্যালি উঠতে হয়, ওখানে 3 পয়েন্ট কন্টাক্ট বলে, 2 পা, এক হাত, এক হাত 2 পা। মানে ওই যে ফুল বডি হার্নেসটা লাগায় হাত দিয়ে দুইটা উঠতে হয়, এটা আমি পরে দেখাবো একটা ভিডিওতে। তো এই জিনিসগুলো করতে কি আমার এটা লাগবে। আর ফল প্রোটেকশন ওয়ার্ক এন্ড হাইড এটা হলো একটা হাই রিস্ক কাজ, এটা কাজ করতে হইলে আমার কি রিসেসমেন্ট লাগবে, এটা কাজ করতে হলে আমার পারমিট টু ওয়ার্ক লাগবে, এটা কাজ করতে হলে আমার জব সিটি অ্যানালাইসিস লাগবে, এটা কাজ করতে হলে সার্ভিস ভেরিফিকেশন দিতে হবে, এটা কাজ করতে হলে ভেরিফিকেশনের সাথে সাইনেজ দিতে হবে। কিছু ওয়ার্ক এন্ড হাইডের সাইনেজ আছে কিছুর মধ্যে, নির্দিষ্ট ওই সাইনেজ দেখি মানুষ বুঝতে পারে যে এর নিচে যাওয়া যাবে না। এভাবে আমরা কাজ করতে পারি। আর হ্যাজার্ড কমিউনিকেশন বলতে এটা মানে কেমিক্যাল সেফটি বলে। কেমিক্যালের কিছু মানে মানে বৈশিষ্ট্য আছে, ক্যারেক্টারিস্টিক আছে, কেমিক্যালের কতগুলো দিক আছে, এর মধ্যে এই বৈশিষ্ট্যের মধ্যে 9টা হ্যাজার্ড আছে, যেটা গ্লোবালি হারমোনাইজ সিস্টেম বলে। এখানে 9 ধরনের হ্যাজার্ড আছে, যেমন এক্সপ্লোসিভ হ্যাজার্ড আছে, ফ্লামেবল হ্যাজার্ড আছে, আর কি আছে। আচ্ছা আমি একটু ইয়ে করে নিই। ফ্লামেবল হ্যাজার্ড আছে, অক্সিডাইজিং হ্যাজার্ড আছে, আর কি আছে, মানে যে মেটালের মধ্যে মানে ইয়া ধরতে পারে, জং ধরে পারে, এটা একটা টক্সি আছে। টক্সি 2 ধরনের আছে, ওয়ান ওয়ান থেকে থ্রি আছে, যেটা মৃত্যুর কারণ হইতে পারে, আর তো হইতে পারে স্কিন সমস্যা হইতে পারে, চোখ সমস্যা হইতে পারে। আর হ্যাজার্ড কি আছে, এনভায়রনমেন্ট নষ্ট করতে পারে হ্যাজার্ড আছে, আর কি হ্যাজার্ড আছে, এনভায়রনমেন্ট হেলথ হ্যাজার্ড আছে। তারপর সাথে সাথে সেফটি ডাটা শিট আমি আপনাদের বলছি, এসডিএস সেফটি ডাটা শিট অথবা মেটাল সেফটি ডাটা শিট, ওখানে আবার 16টা পয়েন্ট আছে। ওই পয়েন্টের মধ্যে ছবি আছে, পিক্টোগ্রাম আছে, মানে গাইডলাইন আছে যে কিভাবে কাজ করবেন। কেমিক্যালে কাজ করলে আগে আপনার ইয়া নিতে হবে, কি নিতে হবে, ট্রেনিং নিতে হবে। কেমিক্যালে কাজ করলে আগে ট্রেনিং নিতে হবে, ধরে যে আপনার কাজ করতে হবে। তো এইভাবে আপনার কাজ করতে হবে। কেমিক্যালের কাজ করতে লেবেলিং গুলো থাকতে হবে, লেবেলিং থাকতে হবে, সাইনেস থাকতে হবে, কেমিক্যালের যেখানে ইয়ে থাকবে ফায়ার এক্সটিংগুইশার থাকতে হবে, কেমিক্যালের নেসেসারি সাইনেস থাকতে হবে, কেমিক্যালের পিপি থাকতে হবে। এইভাবে আমার কাজ করতে হবে। তারপরে যেটা 3 নম্বর হলো স্ক্যাফোল্ডিং। তাহলে স্ক্যাফোল্ডিংটা কি? স্ক্যাফোল্ডিং একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা ওয়ার্ক ইন হাইটে কাজ করার জন্য লাগে। তা আমার একটা কথা ছিল। ও সে একটা মিনিট, হ্যাঁ। হ্যাঁ ভাই বলেন, কথা বলেন। আর তো কথাটা হচ্ছে যে আমি একটু জানতে চাচ্ছিলাম যে আসলে আইএস আর ওটার ভিতরে তফাৎ আছে। অনেক তফাৎ আছে উষা আয়ুষের মধ্যে। যেমন একটা তফাৎ দেখেন, ওখানে ফার্স্ট এড এর সম্বন্ধে কিছু নাই, এখানে ফার্স্ট এড সম্বন্ধে আছে। ওখানে লিফটিং এন্ড রিগিং নাই, এখানে লিফটিং এন্ড রিগিং আছে। তো এরকম অনেকগুলো জিনিস আছে। এখন প্রশ্ন আসতে পারে যে এইটার সাথে কি মিল আছে। হ্যাঁ মিল আছে, যেমন আপনি হাইরার্কি অফ রিস্ক কন্ট্রোল যে পড়ছেন, এটা মিল আছে। রিসেসমেন্টের যে 5টা স্টেপ আছে, এটা মিল আছে। তারপর আপনি যে কর্মক্ষেত্রে কাজ করতে গেলে আপনি লিখে দিবেন যে উষা থাকতে হবে। উষা মানে আইওএসএ যে আপনি এ, এ, অনেকগুলো রেফারেন্স নেই, এখানে প্রতিটা রেফারেন্স হচ্ছে। ওখানে পারমিট টু ওয়ার্ক ছিল না, এখানে আপনি পারমিট শিখতে পারতেছেন। ওখানে জেএসএ ছিল না, এখানে জেএসএ শিখতে পারতেছেন। মানে ওখানে জেএসএ যদি খুব কম ছিল, মানে রিপ্লেসমেন্ট করলে যদিও জেএসএ করা হয়ে যায়, কিন্তু এখানে ডেডিকেট ভাবে আছে, পারমিট টু ওয়ার্কটা আছে, এটা ইম্পর্টেন্ট না। এই জিনিসগুলো আছে, ফায়ারটা বুঝতে ওখানে পারছি, বিস্তারিত। হ্যাঁ কিন্তু আসলে
ওষা আর আইএস তো প্রায় সিমিলার একই টাইপের, তো দুইটা আলাদা হলো কেন? আর আসলে উম, আচ্ছা শুনেন কি আবার বলেন, কোশ্চেন বলেন। মানে আলাদা আলাদা দুইটা হলো কিসের জন্য? একটা কেন হলো না? আমাকে তো সেই যে প্রায় ও একই আচ্ছা তো আচ্ছা, জিনিস। জিনিস একই না, এটা হলো উষা হইলো আমেরিকার, মানে দেশি ভিন্ন, আমেরিকান একটা স্ট্যান্ডার্ড। আর আইস হইলো ইউকে স্ট্যান্ডার্ড। নটরডেম কলেজ, ঢাকা কলেজ, দুইটা তো দুই জিনিস, দুইটাই ভালো কলেজ। তাহলে এটা দুইটা হইলো কেন? ওইটার এক জিনিস, এটা এক জিনিস। তো এটা হইলো দেশেও পার্থক্য, এটা হইলো আমেরিকান স্ট্যান্ডার্ড, ওইটা হইলো ইউকেন স্ট্যান্ডার্ড। তো এক একজনের এক এক স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করে, ঠিক আছে? এটা নিয়ে আপনি যদি আর কোনো প্রশ্ন থাকে, আমরা রেকর্ডিং যখন শেষ হবে তখন বলবেন, হ্যাঁ? ঠিক আছে, আচ্ছা। বুঝা গেল? জি, বুঝতে পারছি। তাহলে স্ক্যাফোল্ডিং, স্ক্যাফোল্ডিং এ কি ধরনের হ্যাজার্ড আছে? স্ক্যাফোল্ডিং থেকে কিছু পড়ে দিতে পারে, স্ক্যাফোল্ডিং থেকে ফলিং ডেব্রিস হইতে পারে, মানে স্ক্যাফোল্ডিং কাজ করার পর অবশিষ্ট অংশ তো এটা পড়ে যেতে পারে। স্ক্যাফোল্ডিংটা ওভারহেড পাওয়ার লাইনের সাথে লাগিয়ে পুরাটা ইলেকট্রিকেশন হয়ে যেতে পারে। মানে স্ক্যাফোল্ডিং ইলেকট্রিসিটি হয়ে গেল, ইলেকট্রিসিটি হয়ে গেল, পুরো ইলেকট্রিসিটি হয়ে যেতে পারে। স্ক্যাফোল্ডিং এর সেফ ওয়ার্কলোড আছে, স্ক্যাফোল্ডিং এর সেফ ওয়ার্কলোড যদি বেশি হয় তাহলে এটা কোলাপস হয়ে যেতে পারে। স্ক্যাফোল্ডিং এ কাজ করার সময় প্ল্যাটফর্ম আছে, ওটা ব্যাড প্ল্যাঙ্কিং হইলে এটা পড়ে যেতে পারে। তো এটার জন্য কি করতে হবে? স্ক্যাফোল্ডিং যে কম্পিটেন্ট স্ক্যাফোল্ডিং দ্বারা এটাতে ইন্সপেকশন করে গ্রিন ট্যাগ দিতে হবে। শুধু গ্রিন ট্যাগ দিলে হবে না, আসা যাওয়ার রাস্তা থাকবে, অ্যাক্সেস ওয়ে থাকবে, শুধু অ্যাক্সেস ওয়ে থাকলে হবে না, মিড গ্রিল থাকতে হবে, টপ গ্রিল থাকতে হবে, টু বোর্ড থাকতে হবে, ফুল বডি হান্ড্রেড করতে হবে, 100% টাই আপ করতে হবে। স্ক্যাফোল্ডিং থেকে পড়ে গেলে, ফুল বডি হান্ড্রেড থেকে পড়ে গেলে অবশ্যই 30 মিনিটের বেশি থাকতে হবে, অর্থাৎ রেস্কিউর ব্যবস্থা করতে হবে। রেসপিরেটরি প্রোটেকশন মানে যেখানে অক্সিজেন কম সেখানে কাজ করে স্কাবা লাগে, মানে সেলফ কন্টেন্ট ব্রেথিং অ্যাপারচার। এটা একটা জিনিস যেটা আপনার শরীরের সাথে থাকবে, অক্সিজেন থাকবে, 30 মিনিটের জন্য 45 মিনিটের জন্য গিয়ে কাজ করে আইসা করবেন। তো এই স্কাবাটা আগে ইয়া করতে হয়, হ্যাজার্ড অনুসারে এটারে সিলেকশন করতে হয়। এটা মেডিকেলে এভুলেশন, মেডিকেলে মূল্যায়ন করতে হয়, এটার উপর ট্রেনিং নিতে হয়, এটা শরীরের সাথে ফিটিং কিনা এটা একটা ইয়া করতে হয়, চেক করতে হয়, এটা ইন্সপেকশন করতে হয়, এটা মেনটেনেন্স করতে হয়। তারপর হলো এই যে এটা পাওয়ার ইন্ডাস্ট্রিয়াল ট্রাকস। এটা বলতে আপনি ক্রেন বুঝাইতে পারেন, ফকলিফট বুঝাইতে পারেন, সিজার লিফট বুঝাইতে পারেন, স্কেভেটর বুঝাইতে পারেন। আমরা যে এখানে যেহেতু কেরিন আছে, নিচে কেরিন সম্বন্ধে ভালো কেরিন সেফটি আছে, কেরিনের ব্যাপারে কিছু কথা বলবো। কেরিন সেফটিটা কি? কেরিন সেফটি, কেরিনে কাজ করতে হলে একটা টিম লাগে, মানে লিফটিং টিম লাগে। লিফটিং টিমের মধ্যে 5 ধরনের লোক থাকে। কেরিন অপারেটর থাকে, তারপর কেরিন অপারেটরের সাথে যে কাজ, মানে সিগন্যাল দিয়ে কাজ করবে তারে সিগন্যাল ম্যান বলে। এখানে আপনি হ্যান্ড সিগন্যাল নিয়ে শিখতে পারবেন, এখানে আপনি রেডিও সিগন্যাল শিখতে পারবেন। এখানে রিগার ম্যান থাকবে, রিগার ম্যান যে সে রিগিং করবে, বাঁধবে। এখানে ব্যাটসম্যান থাকবে, কিন্তু সাইড দিতে রেডিয়াস সাইড দিতে হার্ডওয়্যার দিয়ে ব্যাটসম্যান থাকবে, এই জন্য যে বাইরের লোক যেন না ঢুকতে পারে। কেরিনে কাজ করতে হইলে কেরিনের চেকলিস্ট লাগবে, কেরিনে কাজ করতে হইলে যে যে বাদে যেটি দিয়ে রিগিং করে ওখানে ওয়েব সিলিং আছে, ওয়্যার সিলিং আছে, বো সেকেল আছে, ডি সেকেল আছে। থার্ড পার্টি সার্টিফিকেট চেক করার পর, ইন্সপেকশন করার পর কাজ করতে হবে। কেরিনে কাজ করতে হইলে আপনি কেরিনে মেথড স্টেটমেন্ট লাগবে, কেরিনে কাজ করতে হলে রিসেসমেন্ট লাগবে, কেরিনে কাজ করতে হলে জেএসএ লাগবে, কেরিনে কাজ করতে হলে পারমিট টু ওয়ার্ক লাগবে, কেরিনে কাজ করতে হলে নেসেসারি সাইন এফ লাগবে। তারপর আপনি কি কাজ করতে পারবেন। দেখেন ওই এই ফর্মুলাটা ঠিক রাখবেন, তাহলে এই ফর্মুলাটা সব জায়গায় আছে। কি কি অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল তার সব জায়গায় গেলে লাগবে। হ্যাঁ, সাজেদ ভাইয়ের সুযোগ দেওয়া হবে ইলেকট্রিক্যাল লগ এন্ড লগ আউট টাগ আউট এই ব্যাপারে, বা ইলেকট্রিক্যালের ব্যাপারে যদি আপনি কথা বলতে চান বলবেন, হ্যাঁ? কথা বলতে চান আমি বলি, যেহেতু আপনি ইলেকট্রিক নিয়ে কাজ করেন, ইলেকট্রিক সম্বন্ধে আপনার ভালো আইডিয়া থাকাটাই স্বাভাবিক। তা আমি বেসিক যে ধারণাগুলো বলে যাই, লগ আউট টাগ আউট
মানে ইলেকট্রিক এনার্জি যেখানে কাজ, ইলেকট্রিকের কাজ হবে, মেনটেনেন্স হবে, সেখানে আপনি কি প্রিপারেশন, শাটডাউনের জন্য প্রিপারেশন নিতে হবে। শাটডাউন দ্য ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট গুলো সব মানে বন্ধ করে দিতে হবে। তারপরে আইসোলেস আইসোলেশন স্টোর এনার্জি, মানে স্টোর এনার্জি গুলো কি সেপারেশন করে দিতে হবে। এটা কিভাবে করতে হবে? আপনি সুইচ অফ দ্য পাওয়ার, পাওয়ার অফ করে করে দিতে হবে। পরে লক আউট ব্যবহার করতে হবে, টেক আউট করতে করতে হবে। লক আউট মানে আমি তালা দিয়ে বন্ধ করে দিবে, যাতে এখানে এসে কেউ সার্কিট ব্রেকার আপ করে না দিতে পারে, এই জিনিসগুলো আর কি। তো এই জিনিসগুলো পরে আবার আইসোলেশন, আবার ডবল চেক করবে আইসোলেশন ঠিক মতো হয়েছে কিনা। তারপরে যেটা হয় সেটা হইলো ল্যাডার। ল্যাডারটা ব্যবহার করার সময় আপনি কি করতে হবে? সঠিক ল্যাডার ব্যবহার করতে হবে। ল্যাডার ইনস্পেকশন করতে হবে, ড্যামেজ আছে কিনা এটা দেখতে হবে। এটা কি সেভ ওয়ার্কব্লেজে সেট আপ করতে হবে। এটা যদি 1.8 মিটারের বেশি হয়, তো উপরে টাই আপ করতে হবে, নিচে টাই আপ করে 1.8 হইলে ফুল বডি আর্নেস করতে হবে, 100% টাই আপ করতে হবে। এইভাবে কাজ করতে হবে। ইলেকট্রিক্যাল ওয়ারিং মেথড, আবার ইলেকট্রিক্যাল জেনারেল রিকোয়ারমেন্ট আছে। এই যে ইলেকট্রিক্যাল যেটা হ্যাজার্ড বলে, ইলেকট্রিক্যাল হ্যাজার্ড কি? আপনি এই যে ওয়ারিং, এটা ইনসাফিসিং ওয়ারিং, মানে কোয়ালিটি পুরো ওয়ারিং না হইলে এটা একটা হ্যাজার্ড। তাহলে কোয়ালিটি ওয়ারিং হইতে হবে। বেস্ট ইনসুলেশন হইলে এটা একটা হ্যাজার্ড। তাহলে ব্যাড ইনসুলেশন হওয়া যাবে না, গুড ইনসুলেশন হইতে হবে। ওভারহেড পাওয়ার লাইন হইলে চলবে না, ওভারহেড সার্কিট হইলে চলবে না। ইলেকট্রিক যে টুলস এন্ড ইকুইপমেন্ট আছে, এটা ড্যামেজ হইলে চলবে না। তারপর ইলেকট্রিক্যাল রং পিপি ব্যবহার করলে, ইলেকট্রিকের জন্য যে পিপি এটি ব্যবহার করতে হবে। এই জিনিসগুলো করতে হবে। আর তারপর আমরা অন্য একটা পড়ছিলাম, বি সেফ। বি ফর বার্ন, ই ফর ইলেকট্রিকেশন, এস ফর ইলেকট্রিক শক, এ ফর এয়ার ব্লাস্ট, এফ ফর ফায়ার, ই ফর এক্সপ্লোশন। এটা ইলেকট্রিক হ্যাজার্ড। তো ইলেকট্রিক হ্যাজার্ডের জন্য আমরা কি করি? ওই যে ফিউজ ব্যবহার করি, যেটা ওয়ান টাইম, মানে এটা ওয়ান টাইম ডিসকানেক্ট হয়ে শেষ হয়ে যায়। সার্কিট ব্রেকারটা কি হয় যখন ইলেকট্রিক মানে ভোল্টেজ বেশি হয়, তো এটা সার্কিট ব্রেকারটা ঘুরে যায়, আবার ওড়াই দিলে কাজ করে, আবার ঘুরে যায়, আবার ওড়াই দিলে কাজ করে। তারপর আরো এরকম কিছু আছে, আহ, যেটা এটা আলোচনা করা হবে, যেটা মনে করেন হিউম্যানের জন্য মানে ইলেকট্রিক শক থেকে বাঁচায় যেটা, এরকম আছে। তাই এই ইলেকট্রিকের জন্য কি করতে হবে? রিসার্চমেন্ট থাকবে। ইলেকট্রিকের জন্য কি পারমিট টু ওয়ার্ক থাকতে হবে। ইলেকট্রিকের জন্য জিএসএ থাকতে হবে। ইলেকট্রিকের জন্য নেসেসারি সাইনেজ থাকতে হবে। ইলেকট্রিকের জন্য চেকলিস্ট থাকতে হবে। এই জিনিসগুলো থাকতে হবে। মেশিন গার্ডিং, মানে মেশিন এর অনেকগুলো গার্ড আছে, সার্ভিস থাকে, এটাতে গার্ড গার্ড করে রাখতে হবে। এইভাবে কাজ করতে হবে আমাদের। সাথে ভাই, ইলেকট্রিক্যাল সম্বন্ধে কিছু বলতে চাচ্ছেন আপনি? মেন টপিক শুরু করা যাক এখন। এটা তো মাত্র সূচনা, পরবর্তী জানান বলবো আর কি, যদি আচ্ছা, কোনো কিছু বাড়তি বলার আছে। আচ্ছা, বললেন, ঠিক আছে জি। আজকে আজকে হলো আপনার মেন টপিক বলতে পারমিট টু ওয়ার্ক, যে সেটা এটাই মেন। আর বাকিগুলো যেটা এটা আপনার পড়া আছে, আমি আস্তে আস্তে মিশে আসছি। এখানে বলছে হেলথের সংজ্ঞাটা বলছে যে দ্য প্রোটেকশন অফ দ্য বডি এন্ড মাইন্ড অফ পিপল ফ্রম ইলনেস রেজাল্টিং ফ্রম দ্য ম্যাটেরিয়াল প্রসেস এন্ড প্রসিডিউর ইউজ ইন দ্য ওয়ার্ক প্লেস। আপনি ম্যাটেরিয়াল প্রসেস ইউজ করার সময় যে মানুষের শরীর এবং মনকে রক্ষা করে, বা মানুষের এখানে মানে ইলনেস নাই, ইনজুরি নাই, যেটা এটা হইলে হেলথ বুঝেছে। আর সেফটি যেটা, এটা তো বলছি যে হ্যাজার্ড এন্ড রিস্ক ফ্রি ওয়ার্ক প্লেস হইল সেফটি। বা আবার সেফটি সঙ্গে অন্যভাবে বলতে পারে দ্য কন্ডিশন অফ বিং প্রোটেক্টেড ফ্রম অর আনলাইকলি টু ইউজ ডেঞ্জারাস রিস্ক ইঞ্জুরি ডেঞ্জার রিস্ক ইঞ্জুরি থেকে যেটা বাঁচায়, এটাও একটা সেফটি হতে পারে।
এনভায়রনমেন্টাল প্রোটেকশন আপনারা কি কোথায় থাকেন আমি জানি না। আমাদের একটা জিনিস মনে রাখি, এই যে আমাদের, আমি হলো মিরপুরে আছি, এই ঢাকাতে এই সারাদিন যারা রান্না করে কাজ করে, রান্না করা কাজ করার পর অবশিষ্ট রিসাইকেল বিনে একটা জিনিস রাখে। তো রাখার পর ওই যে সকালে আসলে ওই যে যারা ময়লা পরিষ্কার করে এরা আসে, আইসা নখ দেয়, পরে ময়লাগুলো দিয়ে দেয়। এই যে ময়লাগুলো দিয়ে দেয় এটা ওয়েস্ট ম্যানেজমেন্ট বলে। ওয়েস্ট ম্যানেজমেন্ট বলে এটা একটা কি এনভায়রনমেন্ট, যে একটা প্রোটেকশন হইলো। এখানে যে ময়লাগুলো নিয়ে ফেলাই দিলে আবার এনভায়রনমেন্টের মধ্যে ইয়া হইতে পারে, এয়ার পলিউশন হইতে পারে, ওয়াটার পলিউশন হইতে পারে। তো এই জিনিসগুলো এনভায়রনমেন্ট হ্যাজার্ড। তো এনভায়রনমেন্ট হ্যাজার্ড একটা অনেকই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এনভায়রনমেন্টের উপর আবার ইয়া আছে, আইএসও 14001 আছে। এটা আলাদা কপি আছে, এটা আমরা নিচে আলোচনা করব আমাদের সাথে, যে যদি একটু আছে আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এখানে বলছে হোয়াট আর দ্য হ্যাজার্ড, আমরা অলরেডি জানছি যে হ্যাজার্ড ইজ এনিথিং হুইচ হ্যাজ পটেনশিয়াল টু কজ। এখানে এই জিনিসটি বলছে যে হ্যাজার্ড ইজ এ সোর্স অর সিচুয়েশন, হ্যাজার্ড একটা উৎস বা অবস্থা উইথ দ্য পটেনশিয়াল ফর হার্ম, যেটা ক্ষতি করতে পারে ইন টার্ম অফ হিউম্যান ইনজুরি ইন হেলথ, যেটা হিউম্যান ইনজুরি ইন হেলথ হইতে পারে, প্রপার্টি ড্যামেজও হইতে পারে, এনভায়রনমেন্টও হইতে পারে, বা এগুলোর কম্বিনেশন হইতে পারে। Hazards at work may be include noisy machine, এটা একটা হ্যাজার্ড হতে পারে, মুভিং এ ফকলিফট এটা একটা হ্যাজার্ড হতে পারে, কেমিক্যাল একটা হ্যাজার্ড হতে পারে, ইলেকট্রিসিটি একটা হ্যাজার্ড হতে পারে, ওয়ার্কিং হাইট একটা হ্যাজার্ড হতে পারে। মানে একা দ্বারা কাজ করা এটা একটা হ্যাজার্ড হতে পারে। তো এই যে এই কাজগুলি হ্যাজার্ড গুলো কি অ্যাকর্ডিং টু উষা, উষা অনুসারে হ্যাজার্ড 5 প্রকার। সেফটি হ্যাজার্ড হতে পারে, বায়োলজিক্যাল হ্যাজার্ড হইতে পারে, ফিজিক্যাল হ্যাজার্ড হইতে পারে, অর্গানিক্যাল হ্যাজার্ড হইতে পারে, কেমিক্যাল হ্যাজার্ড হইতে পারে। সেফটি হ্যাজার্ড হইলো যে আপনি হাউস কিপিং ঠিকঠাক মতো করেন না, এই জন্য স্লিপ ট্রিপ ফল হ্যাজার্ড হইতে পারে। বায়োলজিক্যাল হ্যাজার্ড হইলো কি কুকুরে কামড় দিতে পারে, সাপে কামড় দিতে পারে, ডেঙ্গু হইতে পারে, ব্যাকটেরিয়া হইতে পারে, ভাইরাস হইতে পারে, ছত্রাক হইতে পারে। ফিজিক্যাল হ্যাজার্ড কোনটা, এই যে আমরা এই যে সূর্যের আলো পড়ছে, রেডিয়েশন, রেডিয়েশনের মধ্যে সে গেমে গেল বেশি, এটাই ফিজিক্যাল হ্যাজার্ড হইতে পারে। অর্গানিক্যাল হ্যাজার্ড কোনটা, যে সে এই যে নিবে এটা 20 কেজির বেশি নিতে পারবে না, নেওয়ার সময় কি এখানে সে এটা বক্স ধরছে, একটা সারফেস ধরতে পারতো, বা হট মেটাল এর জন্য অ্যাঙ্গুলেট করবে এরকম। কেমিক্যাল হ্যাজার্ড কি, কেমিক্যাল হ্যাজার্ডের 10টা আমি বলছিলাম, যেটারে গ্লোবালি হারমোনিক সিস্টেম বলে। 10টা হ্যাজার্ড, যেটা এক্সপ্লোশন হয়, যেটা ফ্লামেবল হয়, যেটা অক্সিডাইজিং হয়, যেটা কি কমপ্রেস গ্যাস হয়, যেটা মানে মেটালকে কোর্সন করে, যেটা টক্সিক গ্যাস হয়, যেটা হেলথ হ্যাজার্ড হয়, যেটা এনভায়রনমেন্ট হ্যাজার্ড হয়, এই জিনিসগুলো এটা আমি অলরেডি বলছি আপনাদের। রিস্কটা, রিস্ক হলো এরকম একটা জিনিস যেটা মানে মধ্যে রিস্ক সমান লাইভলিহুড এন্ড কনসিকুয়েন্স, যেটা দুইটা জিনিস থাকে, দ্য লাইভলিহুড অফ দ্য আনওয়ান্টেড ইভেন্ট, দ্য পটেনশিয়াল কনসিকুয়েন্স অফ দ্য আনইমেরিট ওয়ান। এটা আমরা পড়ছি, রিস্ক সম্বন্ধে ডিটেল পড়ছি। রিস্ক আবার একটা হলো রিস্কের সংজ্ঞা আছে, আবার রিস্কের টাইপ আছে, মিডিয়াম রিস্ক আছে, হাই রিস্ক আছে, লো রিস্ক আছে। মিডিয়াম রিস্কের লো রিস্ক নিতে হয়, হাই রিস্কের মিডিয়াম রিস্ক নিতে হয়। কিসের মাধ্যমে নিতে হয়, লাইভলিহুড কমায় নিতে হয়। কিসের মাধ্যমে নিতে হয়, কনসিকুয়েন্স কমায় নিতে হয়। কিসের মাধ্যমে নিতে হয়, কনসিকুয়েন্স লাইভলিহুড দুটোটা কমায় নিতে হয়। লাইভলিহুড আবার 5 ধরনের আছে, আবার কনসিকুয়েন্স আবার 5 ধরনের আছে, যেটি আমরা অলরেডি আলোচনা করছি এবং করবো। এখানে যেটা হলো work related in health is concerned with those illness or physical or mental disease that are either caused or triggered by the workplace activities. Such as condition may be index particular work activity the individual, বলছে যে এই যে ওয়ার্ক প্লেসে কাজ করলে আপনার একটা মানে আমাদের ফিজিক্যাল মেন্টাল ডিজঅর্ডার হইতে পারে, ফিজিক্যাল ডিজঅর্ডার হইতে পারে, বা ইন্ডিভিজুয়াল হইতে পারে, কি হইতে পারে, অ্যাজমা অ্যাটাক করতে পারে, তারপর আমরা ক্যান্সার হইতে পারে, এই জিনিসটা এখানে বুঝেছি লং টাইম কাজ করার পর।
এখানে যেটা বুঝাইছে, এখানে বলছে যে আইওলোটা মনে রাখবেন, এটা নিবুসে আছে, ওয়ার্ক রিলেটেড ইনজুরি এন্ড ডেথ। The International Labour Organization estimates that some 2 people, women and men around the world succumb to work-related accident or disease everywhere. মানে এরা ইন্টারন্যাশনাল আইলো দেখছে যে 2.3 মিলিয়ন লোক প্রতি বছর কি অ্যাক্সিডেন্টে মারা যায়, এবং 6,000 লোক একদিনে মারা যায়। এবং 340 মিলিয়ন অকুপেশনাল অ্যাক্সিডেন্ট হয়, আর 160 মিলিয়ন মানে ওয়ার্ক রিলেটেড ইনহেলথ শিকার হয়। এবং এখানে একটা জিনিস তারা দেখছে যে মেন্টাল ইনহেলথ, যেটা সাইকোলজিক্যাল হ্যাজার্ডের কাছে মানে 17% হয়, 17% হয়। হার্ট ডিজিজ কারণে 6% হয়। শ্বাস প্রশ্বাসের কারণে রেসপিরেটরি মানে শ্বাস প্রশ্বাস যেটা এটার কারণে 14% হয়। আদারের কারণে 0.30% হয়। ক্যান্সারের কারণে 16% হয়। ইঞ্জুরির কারণে 11% হয়। ক্যাটাস্ট্রফিক হার্ম মানে মারা যাওয়ার কারণে 1% হয়। হেয়ারিং লস এর কারণে 7% হয়। তার ম্যানুয়াল হ্যান্ডলিং এর কারণে 27% হয়। এইটা একটা just, তারা একটা পরীক্ষা করে দিচ্ছে। আনসেফ কন্ডিশনটা বুঝতে হবে। আমরা আয়ুষেও পড়ছি, একটা অ্যাক্সিডেন্ট হইলে ইমিডিয়েট কজ হয়। ইমিডিয়েট কজের মধ্যে দুইটা জিনিস আছে, একটা আনসেফ অ্যাক্ট আছে, আনসেফ কন্ডিশন আছে। এবং আমরা আন্ডারলাইং কজও পড়ছি, যেটা ট্রেনিং না দেওয়ার কারণে হয়, সুপারভিশনের কারণে হয়, হাউস কিপিং না করার কারণে হয়। এবং আমরা রুট কজও পড়ছি, যে যেটা রিস্ক অ্যাসেসমেন্ট এস্টিমেট। এখানে আনসেফ একটা বলছে, মানে আনসেফ অ্যাক্টের কারণে 80% ইনজুরি হয়। 80% all injury on duty are the result of unsafe act people. Some example of unsafe act are, এখানে কিছু আনসেফ অ্যাক্ট আছে, যে আপনি একটা গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করেন, গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করলে গ্রাইন্ডিং এর ডিস্ক স্পিড আছে, সেই ডিস্ক স্পিড ঠিক না রাইখা আপনি যদি যাটা ব্যবহার করেন, তাহলে এটা আনসেফ অ্যাক্ট হবে। Working without authority, entering a company space before it has been declared safe. মানে কোম্পানি স্পেসে কাজ করতে হইলে কোম্পানি স্পেসে পরে কাজ করবে, আগে কি তারা ডিক্লেয়ার করতে হবে, আগে কোম্পানি ট্রেনিং করতে হবে, কোম্পানি স্পেস পারমিট নিতে হবে, কোম্পানি স্পেসে কি অক্সিজেন ইফিসিয়েন্সি ডিফিসিয়েন্সি থাকে, তারপর ভেন্টিলেশনের ব্যাপার আছে, লাইটিং এর ব্যাপার আছে, কোম্পানি স্পেসে কি আছে, কনভেন্স রেস্কিউ টিম থাকতে হবে, কিন্তু রেস্কিউ আইটেম থাকতে হবে, পরে কনভেন্স কাজ করতে হবে। জ্ঞান না শুরু করে দিলেন, এইটা হলো একটা আনসার ব্যাক হয়ে যাবে। কোনো ডিক্লেয়ার না করে আর কোনো না জানায় এইভাবে কাজ করলে কি আপনি এটা আনসেফ অ্যাক্ট হয়ে যাবে। অ্যাডজাস্টিং মুভেবল মেশিনারি, মেশিন গুলো মুভিং করার সময়, মুভিং করা অবস্থায় কোনো আমরা ইয়া করা যাবে না, মুভিং করার সময় এটা টাচ করা যাবে না, এটা বন্ধ করে কাজ করতে হবে, বন্ধ করে ডিস্ক লাগাইতে হবে, বন্ধ করে কি ড্রাইভেল মানে ড্রাইভ বেল্ট হোয়েন দ্য মেশিন ইজ স্টিল রানিং। মেশিনটা যে কোনো মেশিন, যে কোনো কিছু হইতে পারে, এটা গ্রাইন্ডিং মেশিন না আর যে কোনো কিছু হোক, এটা বন্ধ করার পরে কাজ করতে হবে। পিপি পিপি না পড়লে কি বলছে, সেফটি গুলো না পড়লে আপনি যখন গ্রাইন্ডিং করবেন সাউন্ড সমস্যা করে দিতে পারে। আর যেটা আনসেফ কন্ডিশনের কারণে 20% অ্যাক্সিডেন্ট হয়, যেটা হলো যে আপনি ইনসাফিসিয়েন্ট পুয়ার গার্ডিং করছেন, সঠিকভাবে করেন না, পুয়ার করছেন। ডিফেক্টিভ কন্ডিশনের কারণে হ্যান্ড টুলস ইকুইপমেন্ট সাপোস্টেন, এটা যে ডিফেক্টিভটা, এটাও আনসেফ কন্ডিশন। পুয়ার গার্ডিং এটা একটা আনসেফ কন্ডিশন। আপনি কাজ করতেছেন, কাজের লেআউটটা মানে ওভার ওভারফ্লো মানে জ্যাম, এটা এটা যদি হয়, এটাও ক্যান্সেল কন্ডিশন। কাজ করতেছেন, আপনি শুনতে পারতেছেন না ইনস্ট্রাকশন, ক্যানট হেয়ার দ্য ইনস্ট্রাকশন, এটা একটা কি আনসেফ কন্ডিশন। তারপর আপনি কাজ করতেছেন, ক্যান নট সি ক্লিয়ার মানে লাইটিং নাই, এনাফ লাইটিং নাই, এডুকেট এলিমিনেশন নাই, ভেন্টিলেশন নাই, শুনতেছেন না, শ্বাস প্রশ্বাস নিতে পারতেছেন না, এটি কি হ্যাজার্ড। হ্যাজার্ড এন্ড দিস সেফটি হ্যাজার্ড হইতে পারে। এখানে উৎস অনুসারে সেফটি হ্যাজার্ড আছে, ফিজিক্যাল হ্যাজার্ড আছে, বায়োলজিক্যাল হ্যাজার্ড আছে, কেমিক্যাল হ্যাজার্ড আছে, অর্গানিক কেমিক্যাল হ্যাজার্ড আছে।
তো এগুলোতে আমরা মোটামুটি বলছি। সেফটি হ্যাজার্ড যেটা, এটা কি স্লিপ টিপ ফল হইতে পারে, এটা আমরা বলছি। তারপরে এটা কি ছাদ থেকে পড়ে যেতে পারে, লেডার থেকে পড়ে যেতে পারে, স্ক্যালপিং থেকে পড়ে যেতে, সিঁড়ি থেকে পড়ে যেতে পারে। আদার এলিভেটেড সারফেস, আদার এলিভেট বললে বুঝবেন যে মেন লিফ থেকে পড়ে যেতে পারে, সিজার লিফ থেকে পড়ে যেতে পারে। ইলেকট্রিফিকেশন বলছি যে এটা ইলেকট্রিফিকেশন হয়ে যেতে পারে। মুভিং পার্টস আর আনগার্ডেড, মুভিং পার্ট গুলো আনগার্ডেড করলে হবে না, গার্ডেড করে কাজ করতে হবে। স্টুক বাই অবজেক্ট, অবজেক্ট দ্বারা আঘাত পাওয়া, কনফাইন্ড স্পেসে কাজ করা, এটি হলো সেফটি হ্যাজার্ড এর মধ্যে পড়ে। বায়োলজিক্যাল হ্যাজার্ড বলছি যে কুকুরে কামড় দেওয়া, ডেঙ্গু কামড় দেওয়া, তারপর সাপে কামড় দেওয়া, ব্যাকটেরিয়া ধরা, ভাইরাসের ধরা, এগুলো। অথবা লাউড নয়েজ, এটা হইতে পারে, রেডিয়েশন হইতে পারে, এগুলো কি ফিজিক্যাল হ্যাজার্ড। বায়োলজিক্যাল হ্যাজার্ডটা তো বলছি যে, যে বায়োলজিক্যাল তো বলছি যে এটা মানে আহ, আগেই বলছি যে এটা কি কুকুরে কামড় দিতে পারে, সাপে কামড় দিতে পারে, ডেঙ্গু কামড় দিতে, ব্যাকটেরিয়া ভাইরাস হইতে পারে। কেমিক্যাল হ্যাজার্ড সম্বন্ধে অনেক বড় করেই বলা হয়েছে, 9 ধরনের হ্যাজার্ড আছে। যে হ্যাজার্ড গুলো, তারপরে কেমিক্যালের ডাটা শিট আছে, সেফটি ডাটা শিট আছে, এটি মেনে কাজ করতে হবে। অর্গানিক্যাল হ্যাজার্ড সম্বন্ধে বলা হয়েছে যে সে এটা 20 কেজির বেশি নিতে হবে না, চেয়ারে যদি বসে সঠিকভাবে বসতে হবে, পুয়ার পোস্টার মানে বসার ভঙ্গি ঠিক থাকবে, ভাইব্রেশন করলে মানে 1 বাই 1 করতে হবে। ফ্রিকুয়েন্টলি লিফটিং মানে একা দ্বারা লিফটিং করা যাবে না, ইউজিং টু মাচ ফোর্স, অতিরিক্ত চাপ দেওয়া যাবে না, ইমপ্রপার জাস্ট অফিসার পানিশ মানে ইমপ্রপার ভাবে অফিসার পানিশ করে কাজ করা যাবে। অকুপেশনাল হেলথ এন্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেমে এই জিনিসটা আপনাদের বুঝাবে। এই জিনিসটা আমাদের একটা জিনিস করছেন, প্ল্যান ডু চেক, এখানে একটু বিস্তারিত আছে। এখানে আইএসও 45,001 আছে, আবার আইএসও 9001 আছে, আইএসও 14,001 আছে। এই জিনিসটা বুঝলে আমরা তিনটা কোর্স করা হয়ে গেল, মোটামুটি হয়ে গেল, বা একটা ধারণা হইলো। এই জিনিসটা আমি আপনাদের বলবো, আমরা শুনবেন। আইএসওটা হইলো সেফটির জন্য, আইএসও 45,001 হইলো সেফটি অডিট করার জন্য। এই যে আমরা থার্ড পার্টি বলছি না, তাই সাজাদ ভাই, এই ফজর রাব্বি ভাই, আমার সাথে কথা বলেন। জি, বলেন। আচ্ছা, এই যে আইএসও 45,000 কখন হয়, মানে থার্ড পার্টি যে অডিট করে, অডিট থার্ড পার্টি এক্সটার্নাল অডিট করার জন্য ব্যবহার হয়, তাহলে এটা হলো সেফটি অডিটের জন্য ব্যবহার হয়। আইএসও 9001 হইলে এটা কোয়ালিটি অডিটের জন্য ব্যবহার হয়। আইএসও 14,001 হইলে এটা এনভায়রনমেন্ট সেফটির জন্য ব্যবহার হয়। তো এই তিনোটারই 10টা ইয়া থাকে, এরকম চ্যাপ্টার থাকে বা 10টা কন্টেন্ট থাকে, তিনোটাই হুবাহু। তো এই জন্য মিল আছে আর কি সবগুলোর সাথে। কোথায় অমিল আছে এটা আমি বলার চেষ্টা করব। যেমন আইএসও 45,000 এটা সেফটি অডিট হবে, মানে স্কোপ যখন বলবেন। আর যদি ওডি মানে কোয়ালিটি অডিট হয়, যেন ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ওখানে যদি অডিট হয় তখন আইএসও 9001 দিয়ে করতে হবে। আর যদি ওয়েস্ট ম্যানেজমেন্ট বা এনভায়রনমেন্টের উপর হয় তখন আইএসও 14,001, এটার স্কোপ বলে। আর নরমেটিক রেফারেন্স হইলো, এটা হইলো যে এই যে তিনটা স্ট্যান্ডার্ড আছে, তিনটা স্ট্যান্ডার্ডের মধ্যে কোথাও ওয়ার্কার পার্টিসিপেন্ট নাই, শুধু আইএসও 45,000 আছে। তো এই জন্য আইএসও 45,000 ওয়ার্কারের কনসালটেশন থাকতে হবে, ওয়ার্কারের পরামর্শ নিয়ে কাজ করতে হবে, মানে ওয়ার্কার রিপ্রেজেন্টেটিভ থাকে, তাহলে কোয়ালিটি নাও থাকতে পারে, এনভায়রনমেন্ট নাও থাকতে পারে, কিন্তু যখন আপনি কোয়ালিটি করবেন, যখন এনভায়রনমেন্ট করবেন, তখন লোক ছাড়া তো করতে পারবেন না, তখন যে রেফারেন্সটা নিবেন এই যে আইএসও 45,000 রেফারেন্স দিয়ে উল্লেখ করে নিবেন। ডেফিনে টার্মস এন্ড ডেফিনেশন, এখানে হ্যাজার্ড কাকে বলে, রিস্ক কাকে বলে, লাইভলিহুড কাকে বলে, কনসিকুয়েন্স কাকে বলে, রিস্ক অ্যাসেসমেন্ট কাকে বলে, তারপর এই জিনিসগুলো বুঝেছে, এটা তো আমরা পড়ছি। এই জিনিসগুলো কন্ট্রাক্ট অফ অর্গানাইজেশন বলতে ইন্টারেস্ট পার্টি বলে, এখানে জেনারেল কন্ট্রাক্টর থাকতে পারে, কন্ট্রাক্টর থাকতে পারে, সাপ্লায়ার থাকতে পারে, ওয়ার্কার থাকতে পারে, সুপারভাইজার থাকতে পারে, কনস্ট্রাকশন ম্যানেজার থাকতে পারে, এবং প্রজেক্ট ম্যানেজার থাকতে পারে, তাদের ফ্যাসিলিটি নিয়ে চিন্তা করা। আর লিডারশিপ, যেটা লিডারশিপে তো আমরা জানেন লিডার যে, লিডারশিপ হলে আমরা ম্যানেজার বা ইঞ্জিনিয়ার, আর লিডারশিপে শুধু রেসপন্সিবিলিটি না, অ্যাকাউন্টেবিলিটিও আছে, এটা আমরা আইএসও পড়ছি প্রথম চ্যাপ্টারে।
লিডারশিপের কি করতে হবে, সেফ ওয়ার্ক প্লেস করতে হবে। সেফ ওয়ার্ক প্লেস বলতে আমরা কি বুঝি, এটা অনেক আলোচনা করছি। সেফ ওয়ার্ক প্লেস বলে লোক কম্পিটেন্ট হইতে হবে, লোকটা কম্পিটেন্ট হলে কি হইতে হবে, স্কিল থাকতে হবে, এবিলিটি স্কিল থাকতে হবে, ট্রেনিং থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে। নট অনলি যে মেধা স্টেটমেন্ট থাকতে হবে, মেধা স্টেটমেন্ট থাকলেও হবে না। আমরা রিসার্চমেন্ট থাকলে পারমিট টু ওয়ার্ক থাকবে, পারমিট টু ওয়ার্ক থাকলে হবে না। জিএসএ থাকতে হবে, জিএসএ থাকলে হবে না। চেকলিস্ট থাকতে হবে, চেকলিস্ট থাকতে হবে না, হলে হবে না। লাইটিং থাকতে হবে, লাইটিং না থাকলে হাউস কিপিং থাকতে হবে। এটা লিডারশিপের মাধ্যমে করবে। প্ল্যানিং, হীরা, এটা কি হবে? HIRA কি হবে? হীরা, বলেন তো। এটা হীরা। আলোচনা করবো। হীরা মানে রিস্ক প্ল্যানিং করার জন্য। হীরা মানে কি? হ্যাজার্ড আইডেন্টিফিকেশন এন্ড আইডেন্টিফিকেশন রিস্ক এন্ড অ্যাসেসমেন্ট। রিস্ক অ্যাসেসমেন্ট। হ্যাঁ, কে বলছে এটা? আমি বলছিলাম। এই তো ভাই, মানে পড়াশোনা করেন, এইটা আলোচনা করো। নিচে অনেক ব্যাপক আলোচনা আছে, তো এই জন্য এটা আলোচনা করলাম না। রিস্ক প্ল্যানিং এ এটা লাগবে, এবং এটা আমরা অলরেডি আইএসও বিস্তারিত করতে এখনো পড়বো। সাপোর্টটা বোঝেন। সাপোর্ট হইলে আপনি যে কাজ করাবেন, এই তো ইয়া লাগবে, কি কম্পিটেন্ট ওয়ার্কার লাগবে। এটা গেল একটা সাপোর্ট। আপনি কাদের নিয়ে কি ইকুইপমেন্ট নিয়ে কাজ করবেন? ইকুইপমেন্ট হইতে পারে, ক্রেন হইতে পারে, ফকলিফট হইতে পারে, সিজার হইতে পারে, তারপর স্কেভেটর হইতে পারে। তাহলে কি গেল? একটা হলো ম্যান গেল, ইকুইপমেন্ট গেল। কি হইবে? কমিউনিকেশন হবে। কমিউনিকেশনটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার ওয়ার্ক প্লেসে। একটু একটু নির্ভুল অনুসারে মনে রাখবেন। কমিউনিকেশন তিন ধরনের হয়। রিটেন কমিউনিকেশন হয়, যেটা আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা কথা বলতেছি বা ইমেলের মাধ্যমে। আর একটা হলো ভার্বাল কমিউনিকেশন, যেমন আমরা টুলবক্স মিটিং করলেন। আর একটা হলো গ্রাফিক্স কমিউনিকেশন হয়, ওই যে আমরা সেফটি সাইনেজ দিলেন, যে এগুলো কালার সতর্কতা বোঝায়, ব্লু কালার বাধ্যতামূলক বোঝায়, তারপর কি গ্রিন কালার সেফ, রেড কালার ডেঞ্জারাস বোঝায়। সাপোর্টের এখানে আবার একটা ইয়ে আসবে, অ্যাওয়ারনেস আসবে। ট্রেনিং যে দিবেন, বিভিন্ন ধরনের ট্রেনিং বোঝায়, মানে অনসাইট ট্রেনিং গুলা, টুলবক্স ট্রেনিং বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। এখানে এটি বিস্তারিত। অপারেশন বলতে যে আপনি যে কাজ করবেন এখানে, মক ডিল করতে হইবে। যেমন ফায়ার ডিল, ফায়ার ডিল আমরা করছেন কিনা আমি জানি না, ফায়ার ডিল আমি দেখাবো আপনাদের। মানে আগুন তো লাগিয়ে দিতে পারে, এই জন্য আগুন লাগাইয়া ফায়ার ডিল করা। তারপরে ইমার্জেন্সি প্রসিডিওর থাকা, যে ফায়ার ডিল লাগার পর কেমনে মেডিকেল নেবে, এই জিনিসগুলো। পারফরমেন্স ইভালুয়েশন মানে এখানে অডিটের কথা বলছে। আমরা কাজ করলো যে এটা অডিট করলেন, এটা অ্যাক্টিভ মনিটরিং হইতে পারে, রিঅ্যাক্টিভ মনিটরিং হইতে পারে। অ্যাক্টিভ মনিটরিং হলে আগে ভাগে সব করা যাওয়া, প্রোঅ্যাক্টিভ বা যেটা আগে ভাগে সব করে বলা। আর রিঅ্যাক্টিভ মনিটরিং কাজ করার পরে যেটা, এক্সটার্নাল অডিট হতে পারে, ইন্টারনাল অডিট হইতে পারে, এইরকম। তারপর কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট। এই কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট মানে এখানে কনফর্মিটি আছে, নন কনফর্মিটি আছে। কনফর্মিটি মানে এটা হইলো যে আপনি আগেই সব করে রাখবেন। নন কনফর্মিটি মানে মানে আপনি ভুল পাইছে এটা করা, তাই ওইটার আবার কারেক্টিভ অ্যাকশন করতে হবে। আর যেটা আগে করে লাইছেন ওটা প্রিভেন্টিভ অ্যাকশন বলেন। আর যেটা দোষ পাওয়ার পরে যে ঠিক করলেন, ওইটা হলো কারেক্টিভ অ্যাকশন। আর আগে যেটা হয়ে গেল প্রিভেন্টিভ অ্যাকশন। যেমন আমরা ইয়ে আছে, আমরা যে ফায়ারে কিছু স্মোক ডিটেক্টর পড়ছিলাম। স্মোক ডিটেক্টর মানে আপনাদের মনে পড়াই নাই, স্মোক ডিটেক্টর আছে, হিট ডিটেক্টর আছে। এগুলো এরকম ভাবে করা আছে যে অত ডিগ্রি সেলসিয়াস হইলে মানে অটো ফাইটার দেবে, পানি পড়বে, কোনো ফায়ার ফাইটারের দরকার নাই, ফায়ার এক্সটিংগুইশার দরকার নাই। ওটা হলো প্রিভেন্টিভ অ্যাকশন। আর যে ফায়ার কারেক্টিভ অ্যাকশন হইলো স্প্রিংলার যে, সিস্টেম। হ্যাঁ, তারপরে কারেক্টিভ অ্যাকশন হইলো যে, যেমন মনে করেন নেয়ার মিস হয়ে গেল, একটা নেয়ার মিস রিপোর্ট দেখালাম না, মানে এই যে একটা, এটা হলো কারেক্টিভ করলেন, কারেকশন করলেন। তাইলে এখানে যদি আপনি এটা বুঝে থাকেন, তাহলে কোনো এক হিসাবে কি তিনটা কোর্স, আমার এই কোর্স গুলো 15,000 টাকা করে করায়। জাস্ট আমরা একটা কথার কথা, তাহলে তিনটাই বুঝে গেলাম, তিনোটাই পেলাম সেম কনসেপ্ট। মানে সেফটির সময় সেফটি নিয়ে খুব বলবেন। আর 9001 হইলে এটা কোয়ালিটি নিয়ে বলবে। কোয়ালিটি। এরকম প্রত্যেকটাই 10টা ইয়ে আছে, কন্টেন্ট আছে। হ্যাঁ, হীরা, হীরা সম্বন্ধে আজকে আমরা বিস্তারিত বলবো। পরে আমরা কই চলে যাব? পারমিট টু ওয়ার্কে যাবো, রিসার্চে। হীরা হইলো হ্যাজার্ড আইডেন্টিফিকেশন এন্ড রিস্ক অ্যাসেসমেন্ট। হীরা হইলো রিস্ক কন্ট্রোল, এলিমিনেশন, সাবস্টিটিউশন, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল, এডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, কিপি। এলিমিনেশন সম্বন্ধে আপনাদের অনেক পড়াইছি। হলেরাবি ভাই বলেন, এলিমিনেশন কি কি একটা উদাহরণ দেন তো। এলিমিনেশন যেটা বলছিলেন সেটা হচ্ছে যে আমি যে পথে যাই সেই পথে একটা
মনে করেন গর্ত আছে, এখন সেই গর্তটা যদি আমি একদম ভরাট করে দিই তাহলে একদম এলিমিনেশন হবে, যে আমি এটাকে একদম এলিমিনেট করে দিলাম হ্যাকারটাকে। যে হ্যাজার্ড এলিমেন্ট রিস্ক সব হলো সাবস্টিটিউশন। সাজ্জাদ ভাই বলেন তো। স্যার আপনি বলেন। আচ্ছা, সাবস্টিটিউশন মানে হ্যাজার্ড কমবে, রিস্ক কমবে, পুরা কমবে না। আমরা ওই যে আইওসে আইওসতে একটা উদাহরণ দিছিলাম যে র্যাট হ্যাজার্ড সাফিসিয়েন্স ব্যবহার করেছিলাম, তখন আমার কনসিকুয়েন্স ফোর ছিল। তখন গ্রিন হ্যাজার্ড যখন ব্যবহার করলাম এটা টু হয়ে গেল, তাহলে মানে আগে ছিল ফোর, এখন হয়ে গেল টু। তাহলে হ্যাজার্ডও কমলো, রিস্কও কমলো, পুরাপুরি কমলো না। আমি রিপ্লেস করে দিলাম, রিপ্লেস দ্য হ্যাজার্ড। আগে ছিল কি আমার রেড হ্যাজার্টাস সাবস্টিটিউশন, এখন হয়ে গেল কি গ্রিন হ্যাজার্টাস সাবস্টিটিউশন। এত করে আগে ছিল যে ফোর, এখন হয়ে গেল টু। এত করে আমরা হ্যাজার্ড কমলো, রিস্ক কমলো, পুরোপুরি কমলো না। বা অন্যভাবে যাইতে পারেন আপনি, এই যে আমি আমার বাড়ি ঢাকা। সাজাদ, সাজাদ ভাই আপনার বাড়ি কোথায়? ফিনিশ। আচ্ছা, আমি ফেনী যাব, ঢাকা থেকে ফেনী যাব। ঢাকা থেকে ফেনী তো মনে করেন ট্রেনের এক্সপ্রেস আছে। আচ্ছা যাক, না যাক, আমি এখন আমার মিরপুর থেকে ইয়াতে যাব, কারণ বাজার যাব। এখানে মেট্রো এক্সপ্রেস আছে, বাসের এক্সপ্রেস আছে। তাহলে আমি বাসে গেলে একটু হ্যাজার্ড রিস্কটা আমি যদি চিন্তা করেন ভালোভাবে একটু বেশি হবে, আর মেট্রোতে গেলে কম হবে। এই যে আমি রিস্ক হ্যাজার্ডটা কমে গেল কিন্তু পুরোপুরি কমলো না, এইটা হলো সাবস্টিটিউশন। কিন্তু ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলটা ইয়া বলেন ভাই, আপনার হলো কি সেফটির ব্যাপারটা হলো কি জানেন? বোঝা বুঝানো, মুখ খুলতে হবে। ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলটা বলেন তো ফজলে রাব্বি ভাই। ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল হচ্ছে, মনে করেন উপরে কোনো কাজ হতেছে, আমি আশপাশ দিয়ে হাত ব্যারিকেড দিয়ে দিলাম, তাহলে এটা একটা ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল হয়ে গেল। তো কেউ যাইতে নিলেও ওই ব্যারিকেডটা তাকে বাধা দিচ্ছে, সে ঢুকতে পারবে না। আচ্ছা, সাজেদ ভাই আপনি এডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলটা বলেন। না আমি বলবো? এডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল সম্বন্ধে গুলো আমি অনেক বলছি, এই জন্য বললে মনে হয় ভালো হয়। আর যদি না বলেন আমি বলবো। আজকেও এডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অনেক বলছি। আচ্ছা আমি বলি, এডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল বলতে যে কম্পিটেন্ট লোক লাগবে, এটাগুলো আমরা বলছিলাম। তারপরে কি লাগবে? মেথড স্টেটমেন্ট লাগবে, রিসেটমেন্ট লাগবে, পারমিট টু ওয়ার্ক লাগবে, জেএসএ লাগবে, চেক লিস্ট লাগবে, তারপর নেসেসারি সাইন আপ লাগবে, লাইটিং লাগবে, হাউস কিপিং লাগবে। এটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। ফ্রি পার্সোনাল বডি, আমার হেলমেট পরলে চেন স্টেপ পড়তে হবে, কানকে রাখার জন্য এয়ার মাপ পড়তে হবে, মুখকে রাখার জন্য ফেসিয়াল পড়তে হবে, চোখকে রাখার জন্য সেফটি গ্লোভ পড়তে হবে, হাতকে রাখার জন্য হ্যান্ড গ্লাভস পড়তে হবে, পাকে রাখার জন্য কি সেফটি শু পড়তে হবে, স্পট থেকে বাঁচার জন্য আমার কি অ্যাপ্রন পড়তে হবে সেফটি ভেস্টের সাথে, অথবা ওয়েল্ডিং ড্রেস পড়তে হবে। এখানে বললাম, বলছে যে সবচেয়ে বেশি রিস্ক হ্যাজার্ড কমা হইলো এলিমিনেশন, আর সবচেয়ে বেশি সবচেয়ে কম রিস্ক হ্যাজার্ড কমা হইলো পিপি, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। তাহলে আমাদের দেশে সেফটি বলতে গেলাম পিপি বুঝায়, কিন্তু এটা গেলাম অন্যায় কথা। এর আগে গেলাম আরো চারটা জিনিস রয়ে গেছে মানে হ্যাজার্ড রিস্ক কমানোর জন্য। এই আর কি। হজরত ভাই, জি বলেন। রিস্ক অ্যাসেসমেন্টের পাঁচটা স্টেপ গুলো পড়াইছি, আপনি কি একটা উদাহরণ দিয়ে বলতে পারবেন? বললে আমরা কাজ হয়ে যাবে, আর না বললে আমি নিজে বলবো। আপনি বলবেন না আমি বলবো? আমি হয়তো অত গুছাইয়া বলতে পারবো না। ও রিস্ক আচ্ছা। অ্যাসেসমেন্টের ইয়েগুলো হচ্ছে, স্টেপ গুলো হচ্ছে, প্রথমে আমাদের হ্যাজার্ড আইডেন্টিফাই করতে হবে। তারপরে ওই হ্যাজার্ডের জন্য কারা কারা এফেক্টেড হতে পারে সেটা দেখতে হবে। তারপরে কিভাবে হ্যাজার্ডটা কমানো যায়, কি কি ক্ষতি হতে পারে সেটা দেখতে হবে, কত বড় ক্ষতি হতে পারে। তারপরে কিভাবে কমানো যায় ওটা সেইভাবে অ্যাকশন নিতে হবে, এবং লাস্টে হচ্ছে রিভিউ করতে হবে। এই হ্যাঁ হয়েছে তো, এই একটু একটু সাহস করে বললে হইতো, মানে হ্যাজারটা আইডেন্টিফাই করতে হবে। আপনি নাম নিয়েও বলতে পারেন,
হঠাৎ দিতে পারেন। তারপর গ্যান্ডিং এর কাজ করতেছিল, গ্যান্ডিং এর কাজ করতে গিয়ে আমি হ্যাজার্ড আইডেন্টিফায়ার কি ওর কাভার নাই, হ্যান্ডেল নাই, এটা আইডেন্টিফাই করলাম। তাহলে কে কার নাই, গ্রাইন্ডারের নাই, তাহলে এটা ক্ষতি হইতে পারে। তাহলে ক্ষতি হইতে পারলে কি করতে হবে, এখন তো এটা রিস্ক, কি করতে হবে, তাহলে গার্ড লাগাইতে হবে। আর কি করতে হবে, তাহলে এই যে আমি বললাম এটা মূল্যায়ন করলাম, এটা হাই রিস্ক। মূল্যায়ন করার পর বললাম যে গার্ড লাগাই দাও, হ্যান্ডেল লাগাই দাও। এই যে আমি প্রিকশন নিলাম, এতগুলো হ্যাজার্ড রিস্ক কমবে। এই যে তাহলে আমি রিস্কটা মূল্যায়নও করলাম, আবার কমাইলাম। তারপর কি করতে হবে, রেকর্ডিং করতে হবে। তারপর তো কি রিভিউ করতে হবে, মানে কারেক্টিভ অ্যাকশন করতে হবে। এই জিনিসটাই এলো এখানে। তো ইয়া রেকর্ডিং রাখতে হবে। একটা হ্যাজার্ড কি, এটা আমরা অবশ্যই আমরা বলছি, এই যে এখানে বিভিন্ন ধরনের হ্যাজার্ড আছে। তো এই হ্যাজার্ড গুলো আমার চিহ্নিত করতে হবে, কাজ করতে হবে। হ্যাজার্ড তিন ধরনের মানে রিস্ক তিন ধরনের হয়, হাই রিস্ক হয়, মিডিয়াম রিস্ক হয়, লো রিস্ক হয়। এই জিনিসগুলো আমরা আজকে এই পর্যন্ত পড়বো, পরে ওই ডকুমেন্ট করার জন্য চলে যাবে, ওখানে সময় লাগবে অনেক। তাহলে এটি তো পড়ছি না, ওই যে লাইকলিহুডও পাঁচ ধরনের, কনসিকুয়েন্সও পাঁচ ধরনের, এটা তো মনে আছে না? আমাদের দুইটা ডকুমেন্ট করতে হবে, তো দুইটা ডকুমেন্ট করলে আপনাদের সবচেয়ে লাভ হবে। আর এটা যদি আলোচনা করতে হয় আলোচনা করব, আর যদি না বলেন আমি এটা ইয়া করে যাবে। এই যে ভেরি লাইকলি হলে 100%, ফ্যাটালিটি হবে লাইকলি হইলে 75%, পা যাইতে পারে, হাত যাইতে পারে। ফেয়ারলি লাইকলি হইলে 3 দিন ট্রিটমেন্ট নেওয়ারও সুস্থ হয়ে যেত। আনলাইকলি হইলে কি ফার্স্ট এড হইলে ভেরি লাইকলি হইলে নেগলেন্সি একটু কি এটা কাউন্ট করা যায় না। তাইলে এই যে 12 থেকে 25 হইলে এটা কাজ করা যাবে না, এটা বন্ধ করে দিতে হবে। 8 থেকে 10 হইলে এটা টলারেবল, কিন্তু মনিটরিং সুপারভিশন করতে হবে, ওর উন্নতির জন্য চেষ্টা করতে হবে। 1 থেকে 6 হইলে অ্যাকসেপ্টেবল। রিস্ক সমান লাইভলিহুড এন্ড সেভারিটি, এটা আমরা পড়ছিলাম যে এক ওকে এক, দুই ওকে দুই, তিন ওকে তিন, ওই যে লাইভলিহুড দিয়ে রিস্কে গুণ করা। হজরত ভাই বোঝা যায়? জি, বুঝতে পারছি। এই জায়গায় কনসিকুয়েন্সটাকে সেভারিটি করতে হবে। আচ্ছা, এখানে রিসেসমেন্ট করতে হবে। রিসেসমেন্ট তো করছি, আরো করে দেখাবো। এখানে পারমিট টু ওয়ার্ক করতে হবে। এখানে এই পারমিট টু ওয়ার্ক করতে হবে। এই পারমিট টু ওয়ার্ক কি, এডি কইরা একটা পারমিট বাস্তবে করলে জিএসএ করতে হবে। তাহলে এই জব সেফটি অ্যানালাইসিস করতে হবে, পারমিট করতে হবে। তো এই পারমিট কেন করতে হবে, পারমিট এই জন্য করতে হবে, পারমিট করতে গেলে যারা লোকজন আছে এদের কাজের প্রেশার দেওয়া যাবে না, পারমিট টু ওয়ার্ক থাকতে হবে। পুয়ারলি স্কেল হইলে হবে না, কম্পিটেন্ট হইতে হবে। এবং তাদের অসচেতন হইলে হবে না, সচেতন হইতে হবে। ইনকম্পিটেন্স হইলে হবে না। পারমিট টু ওয়ার্কটা কি উদ্দেশ্য হইলো, কি পারমিট টু ওয়ার্ক উদ্দেশ্য হইলো হ্যাজার্ড কমানো, রিস্ক কমানো। টাইপ অফ পারমিট, পারমিট কত ধরনের হইতে পারে, ইলেকট্রিক পারমিট হইতে পারে, ওয়াটার লিফটিং পারমিট হইতে পারে, স্কার্ফোল্ডিং এর উপর পারমিট হইতে পারে। তারপরে ফকলিফটের উপর পারমিট হইতে পারে, সিজার লিপের উপর পারমিট হইতে পারে, ম্যান লিপের উপর, কেরিনের উপর পারমিট হইতে পারে, কনফারেন্স স্পেসের উপর পারমিট হইতে পারে। পারমিটের বিষয়বস্তু কি, এই জিনিসগুলো আমরা আলোচনা করবো, হাতে কলমে দেখাবো, যেটা দেখাইলে আপনাদের কাজে লাগবে। এই জন্য আমি এটা থেকে চলে যাব, তারপর ডকুমেন্ট গুলো দেখাবো। ফজর হাবিব ভাই বলেন, হীরা মানে কি? হ্যাজার্ড আইডেন্টিফিকেশন এন্ড রিস্ক অ্যাসেসমেন্ট। আচ্ছা, আমি এখন এটা বন্ধ করে দিব, তারপর আবার আসতেছি। হ্যাঁ, আমরা থাকেন, হ্যাঁ। আচ্ছা। ভাই কি অবস্থা? এই তো ভাই, আপনি ভালো হয়েছে যে আবার এই কোর্সটাতেও আছেন। আমি চিন্তা করতেছিলাম একা একাই হয়তো আজকে